দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজনে আমরা সচরাচর কথা বলে থাকি সমসাময়িক রাজনীতি, তা অভ্যন্তরীণ বা বৈশ্বিক যাই হোক না কেন। বিশেষ করে ইসরায়েলে ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলা, তার প্রভাব পড়তে শুরু করেছে এরই মধ্যে আন্তর্জাতিক তেলের বাজারে। অন্তত 5% এরই মধ্যে বেড়েছে জ্বালানি তেলের দাম। ফলে তেলের বাজার মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থির হচ্ছে কিনা, সেটি হলে কি হবে, সেই নানা ধরনের সমীকরণ চলছে বিশ্বব্যাপী। সেসব নিয়ে কথা বলতে চাই আমরা। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি ইরান ইসরায়েল উত্তেজনা, মধ্যপ্রাচ্যে অস্থিরতার সঙ্গে। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। আমার সঙ্গে আলোচনার জন্য আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সাবেক চেয়ারম্যান অ্যাম্বাসেডর মুশফি ফয়েজ আহমেদ। অ্যাম্বাসেডর মুশফি ফয়েজ, আপনাকে স্বাগত। আছেন মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, তিনি নিরাপত্তা নিয়েও কাজ করেন। আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই, আপনাকেও স্বাগত। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন, তিনি যুক্ত হলে তাকে পরিচয় করে দিতে চাই। অ্যাম্বাসেডর মুশফি ফয়েজ, আমরা এই লেবানন পরিস্থিতি বেশ কদিন ধরেই উত্তেজনাকর ছিল, বিশেষ করে গত সেপ্টেম্বরে গাজায় যে হামলা এবং তার পাল্টা হামলা, তারপর থেকেই। ফলে এখন যেটি হলো সেটি কি খুবই ক্রোনোলজিক্যালি হওয়ারই কথা ছিল? বিশেষ করে এই যে আক্রমণ, এর আগে হিজবুল্লাহ সহ কয়েকজনকে হত্যার যে ঘটনা, এবং তার পরিপ্রেক্ষিতে ইরান যে হুমকি দিয়ে, ইরান খুব গোপন এটি করেনি। ফলে এটা খুবই প্রত্যাশিত বা পরিকল্পিত বলে মনে হচ্ছে কিনা আপনাদের কাছে? অপ্রত্যাশিত একেবারেই নয়, কারণ এটা ক্রমাগত এটার ইন্টেন্সিটিটা বৃদ্ধি পাচ্ছিল যুদ্ধের, এবং সেটা সবাই দেখতে পাচ্ছিল, সবাই বলছিল। কেউ, যেটা আপনি বললেন যে গোপন, তো কেউ করছিল না। তো মূল কথা হচ্ছে যে লেবাননকে ঘিরে সমস্যা, উত্তেজনা সবসময় থেকেছে, কারণ লেবাননের থেকে ইসরায়েলের সাথে বর্ডার থাকার কারণে ওইখান দিয়ে তো হিজবুল্লাহ এদের যে ইয়েটা, সেটা সবসময় ছিল, এবং বিভিন্ন সময় এটা স্কেলেট করেছে, আবার থেমে গেছে, বিভিন্ন রকমের বড় রকমের যুদ্ধ হয়েছে, তারপরে আবার থেমে গেছে। কিন্তু এইবারে যেটা, যে সেপ্টেম্বর, গত বছরের যে সেপ্টেম্বর মাসে যখন ইয়ে হলো, ইয়েরা কি বলে, হামাসরা এবং প্যালেস্টিনিয়ানরা, বিশেষ করে হামাস থেকে যে আক্রমণটা হলো, যেটা একেবারেই ইয়েরা বুঝতে পারে নাই। কয়েক হাজার, বেশ 1,000-এর বেশি, 1,000-1,500-এর বেশি ইয়ে মারা গেছে ইসরায়েলি লোকজন, এবং সেটা তো মোটেই তারা আশা করেনি। তারা মনে করছে তাদের যে কি একটা ডোম আছে না, আয়রন ডোম, সেটা দিয়ে সব কিছু একেবারেই নিরাপদ তারা নিজেদের বোধ করতো। সেইখানে একটা ফাঁক পেয়ে কীভাবে যেন এরা এটা করলো, এবং তাতে পুরো বিষয়টারই একেবারে চেঞ্জ হয়ে গেল, চেহারা চেঞ্জ হয়ে গেল। এবং তারপর থেকে ইসরায়েল যেটা করছে এখন, এখানে এটা নিয়ে অনেক কথাবার্তা, পশ্চিমারা বিরাট একটা কন্ডেমনেশন করলো, নিন্দা করলো, এই যে হামাস যে অ্যাটাকটা করলো। কিন্তু তারা করেছে কি, 50-60 বছর ধরে তাদের বিরুদ্ধে, 73 বছর ধরে তাদের বিরুদ্ধে ইয়ে চলছে। 47 থেকে যদি আমরা ধরি, তাদের বিরুদ্ধে গণহত্যা চলছে। এটার অন্য কোনো ডেফিনিশন, একেবারে গণহত্যার, একেবারে পিওর অ্যান্ড সিম্পল গণহত্যার একটা টেক্সট বুক কপি, সেটা চলছে তাদের বিরুদ্ধে। সেটার ব্যাপারে কোনো রকমের মাথা ব্যথা নেই ওয়েস্ট এবং অন্যদের। তারাই তো এখানে ইসরায়েলকে এনে বসিয়েছে, সুতরাং তারা মনে করে যে না, ওদেরকে বাঁচানোটাই তাদের আসল কাজ, তারা যতই খারাপ করুক না কেন। তো সেইটা করতে দিয়ে তারা গাজার এই হামাসের লোকজনকে বা প্যালেস্টিনিয়ানদেরকে কন্ডেম করলো, যারা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে মার খাচ্ছে, এবং তারপরে একদিন তারা একটা প্রতি আঘাত করতে সক্ষম হলো, বিরাট অন্যায় করে ফেললো। তারা তাদেরকে বারবার প্রমিস করছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে বলেছে দ্বিরাষ্ট্রতত্ত্বের কথা, সেই দ্বিরাষ্ট্র তাদের জন্য করা হচ্ছে না। তারপরে এত কিছু সহ্য করার পরে তারা একটা কিছু করলো, তারপরে তারাই ভিলেন হয়ে গেল। আর তারপর থেকে একটার পর একটা কীভাবে এই যে আমরা যে গণহত্যা বলছি, সেই গণহত্যার সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ে এসে পৌঁছেছে এখন। তারা একেবারে নির্বিচারে মানুষ হত্যা করছে, বিশেষ করে সব তো সিভিলিয়ান বেশিরভাগই। ইরান কি স্যার এবারের ধাক্কাটা সামলাতে পারবে? সব ধাক্কাই সামলানো কিনা সেটা তো পরে দেখা যায়, কিন্তু কথাটা আমি যেটা বলতে চাচ্ছি, যে নির্বিকারে মানুষ মেরে যাচ্ছে, তার মধ্যে বেসামরিক এবং তার মধ্যে নারী, শিশু। তারপরেও তাদের ব্যাপারে কিছু বলে না। কিছু বললে তখন বাইডেন সাহেব মাঝে মাঝে দু একটা কথা বলেন, কি আমরা ইসরায়েলকে বলেছি সিভিলিয়ানের ক্যাজুয়ালিটি যেন কম হয়।
বন্ধ করো সেটাও বলে না। অথচ এখন এটার পরে তারপরে তারা বিভিন্ন জায়গায়, এক তো তারা মার খাচ্ছে, তারা মার দিচ্ছে এবং মারও খাচ্ছে। ইসরায়েলের একেবারে কোনো রকমের ক্ষতি হচ্ছে না তাদের, তাও না। এবং তারপরে তারা শুধুমাত্র গাজাতে আক্রমণ করে বসে থাকেনি, তারা পশ্চিম তীরেও আক্রমণ করছে। তাদের সেটেলমেন্ট যাই কিছু বলি, 67-র পর তারা যা কিছু করে সবই তো বেআইনি। হ্যাঁ, কিন্তু পশ্চিমা শক্তিগুলো কি বলছে যে তাদের ন্যায্য প্রতিরক্ষা আত্মরক্ষার অধিকার আছে। ন্যায্য কোথায়? তারা যখনই তাদের 67 সালের বর্ডারের সীমান্ত পার করে বাইরে আসলো এবং প্রতিষ্ঠা করলো, কি বলে, এই যে কলোনিজ স্টাবলিশ করতে শুরু করলো, সেটেলমেন্টস করতে শুরু করলো পশ্চিম তীরে। গাজায় প্রতিদিন মানুষ মারছে, এটার মধ্যে ন্যায্যতা কোথায়? এটার তো তোমরা নিয়মিত কন্ডেম করো না। হঠাৎ করে তারা এখন যখন এরা কিছু করে, দুটো মানুষ মারা যায়, তখন তারা কন্ডেম করে। তারপরে এখান থেকে এসে এই হিজবুল্লাহর নেতাদেরকে মারা হচ্ছে। ইরানের যে ইয়েরা আছে, কি বলে ওদের যে গার্ড আছে, কি ওটা কি বলে, ন্যাশনাল গার্ডস, ন্যাশনাল মিলিটারি গার্ড, তো তাদের যে নেতা তাকেও মেরে ফেললো। এইগুলো করতে পারছে, এগুলো কোনো ইয়ে না, দোষের না। কিন্তু যখন এটার উত্তর দিচ্ছে ইরান, এবং বলে কয়ে উত্তর দিচ্ছে, এবং তারা সীমিতভাবে উত্তর দিচ্ছে, সেই উত্তরটা হয়ে গেল অপরাধ। আপনাকে একটু থামাই, আমরা একটু মেজর জেনারেল মনিরুল ইসলাম আকন্দ আপনার কাছে জানতে চাই, যদি সামরিক শক্তির বিচারে আমরা বিশ্লেষণ করি, তাহলে ইরানের এই যে 180টি ক্ষেপণাস্ত্র তারা ছুড়ল, তার বেশিরভাগই কিন্তু ভূপতিত হয়নি, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে বিশাল প্রযুক্তিক সক্ষমতা, যেটা তারা দাবি করছেন, প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন যে খুব বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ফলে এই সামরিক শক্তির বিবেচনায় কি ইসরায়েলের আসলেই কোনো ক্ষতি হয়নি বা হচ্ছে না? যদিও একটু আগে আমি আল জাজিরা দেখছিলাম যে তাদের একটা বিমান ঘাঁটিগুলো টার্গেট করে আঘাত করা হয়েছে এবং সেটা আঘাত হানতেও সক্ষম হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতির বিষয়ে তারা বলছেন স্পষ্ট করে এখনো। আচ্ছা, আমি ধন্যবাদ মিশু। যমুনা টিভির দর্শকদের শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার প্রশ্নের উত্তরে আমি একটু ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি, এটা নিয়ে আমি দুটা কথা বলতে চাই। 180টা মিসাইল নিক্ষেপ করেছে, কোনো চ্যানেলে আমি দেখিনি ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, বিকজ দে হ্যাভ দিস আয়রন ডোম, স্যার যেটা বললেন। সো আমি আমার শত্রুকে 1000 গুলি করলাম, কেউ মারা গেল না। আরেকটা হচ্ছে 10টা গুলি করলাম, 10 জন মারা গেল। ইরান কি চেয়েছিল কোনো হতাহত হোক ইসরায়েলে? আমি অন্যভাবে দেখব। আমি একটু বলি, ইরানের শাহ যখন প্রেসিডেন্ট ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের চাকর ছিল, সে কথায় উঠতে বসতো। 1975 সালে উনি আলজেরিয়াতে গিয়ে একটা চুক্তি সই করলেন যে আমি সুন্নিদের বিরুদ্ধে আর কোনো যুদ্ধ করব না। এবং 1973 সালে ইয়াম কিপ্পুর যুদ্ধে মিশরীরা কিন্তু ইসরায়েল অর্ধেক দখল করে ফেলেছিল। তখন মার্কিন টেকনোলজি, তারা স্যাটেলাইটের মাধ্যমে একটা গ্যাপ দেখলো, ওটা তাদেরকে ইসরায়েলিকে জানানোর পরে ওই গ্যাপে তারা ঢুকে গেল। পরে একটা সিজ ফায়ার হলো এবং এভরিবডি ওয়েন্ট ব্যাক। তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভাবলো যে নো, আরবরা যদি ইউনাইটেড থাকে, ইটস এ বিগ থ্রেট ফর ইসরায়েল, তো উই হ্যাভ টু ক্রিয়েট এ ডিভিশন। এন্ড ডিভিশন কীভাবে করা যায়? শিয়া সুন্নি ইজ অ্যান অ্যাসপেক্ট যারা আমরা করতে পারি। যখন শাহ চুক্তি করলো যে সুন্নিদের আক্রমণ করবে না, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ডিসিশন নিল যে না, শাহকে বসানো যাবে না। খোমেনিকে নাজাফ থেকে তুলে প্যারিসে, প্যারিসে তাকে স্থাপন করলো, তাকে অর্থায়ন করলো, ওখান থেকে তাকে পাওয়ারে বসালো। বাইরে বাইরে খামেনি বলল গ্রেট শয়তান ইউএসএকে। অথচ ওই সময় $500 মিলিয়ন ইরান কন্ট্রা অ্যাফেয়ার একটা স্ক্যান্ডেল হয়েছিল। $500 মিলিয়ন অস্ত্র তারা ইরান থেকে পেয়েছে। এখন আমেরিকান ইউএসএর পলিসি একটা ওভার্ট, একটা কোভার্ট। ওভার্টলি তারা দেখায় আমরা সুন্নিদের বন্ধু, আমরা তাদের সবচেয়ে বড় দুইটা বেস কাতারে এবং কুয়েতে, বিকজ এই ডিভিশন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করছে, বিমান বিক্রি করছে, দে আর বিং বেনিফিটেড ফ্রম দিস রিলেশনশিপ। খামেনি এসে বলে গ্রেট শয়তান, বা তারা কিনছে আপনার অস্ত্র। এবং পার্সিয়ান এম্পায়ার সেটা সারা দুনিয়া শাসন করতো। এখনও কিন্তু ইরানিদের মধ্যে একটা আভিজাত্য আছে যে আমরা এখনও। এবং আস্তে আস্তে দেখেন, আমি একটা দেখেছিলাম আফগানিস্তানে একটা বৃদ্ধ জরাজীর্ণ লোক একটা পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে যে ডু নট অ্যাঙ্গার দি আমেরিকানস, আদারওয়াইজ দে উইল ব্রিং ডেমোক্রেসি টু ইউর কান্ট্রি। এবং আমরা দেখেছি তারা আফগানিস্তানে এবং ইরাকে কী ধরনের ডেমোক্রেসি এনেছে। ইরাককে যখন তারা স্যাংশন দিচ্ছে,
95 পর্যন্ত 500 চিলড্রেন 5 বছরের কম মারা গেছে, 1.5 মিলিয়ন পিপল ডাই। ইরানে যখন স্যাংশন দিচ্ছে তখন কিন্তু দের আর লট অফ লুপ হোলস। ওখানে ছিল যে থার্ড কান্ট্রিতে রেজিস্ট্রেশন করলে তারা ইরানের সাথে ব্যবসা করতে পারবে, কোকাকোলা ব্যবসা চালিয়ে গেছে। দের ইজ নট এ সিঙ্গেল পিপল হু ডাইড ইন ইরান। সো অ্যাকচুয়ালি ইরান কি আমেরিকার মিত্র নাকি শত্রু, বা ইসরায়েলের মিত্র বা শত্রু? এবং এই সুন্নি শিয়া ডিভিশনে হু ইজ বিং বেনিফিটেড? ইসরায়েলি ইজ বিং মোর সিকিউরড, দি আরব মুসলিম ওয়ার্ল্ড ইজ বিং ডিভাইডেড, এবং ইউএস ইজ সেলিং বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার্স অফ আর্মস অ্যান্ড অ্যামুনিশন। সো আমি মনে করি মানে এটা কি তার মানে আপনার কাছে পাতানো খেলা মনে হয়? আমার কাছে সম্পূর্ণ পাতানো খেলা মনে হচ্ছে। বিকজ গতবার এপ্রিলে যখন অ্যাটাক করলো 110টা মিসাইল, কেউ মারা যায় নাই। তারা বলছে, ইউএসএ বলছে আগে ইরান ওয়ার্নিং দিয়েছিল, এবার বলছে ওয়ার্নিং দেয় নাই, তারপরে 2 দিন আগে থেকে কিন্তু ইউএসএ বলছে যে ইরান ইজ ফায়ারিং, ইজ অ্যাবাউট টু ফায়ার। তো তারা ইনফরমেশনটা পেলো কোথেকে? কিন্তু আপনি ক্যাজুয়ালিটি দিয়ে দেখেন যে অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যটা কী ছিল। এবং এই জিউজরা, আমি যদি সময় পাই আর একটু হিস্ট্রিটা বলতে পারি, আপনার ফার্স্ট তারা যুগ যুগ ধরে তারা খালি বিতাড়িত হচ্ছিল। এবং ইহুদি আলাইহিসসালাম, আমাদের ঈসা আলাইহিসসালাম জন্মের আগে ওখানে আপনার বুক্তা নাসির নামে এক দেবতা পূজারী, সে ইহুদিদের অলমোস্ট নস্যাৎ করে ফেলেছিল। তারপরে পরবর্তীতে 2য় শতাব্দীতে আপনার একজন রোমান খ্রিস্টান তাদের একই কাজ করলো, এবং ইহুদিরা চলে গেল ইউরোপে। এবং 7ম শতাব্দীতে যখন মুসলমানরা ইউরোপে গেল, এবং ওই ইউরোপে কিন্তু তারা এক দেশের থেকে আরেক দেশে বিতাড়িত হচ্ছিল, বিকজ তারা সুদ খেত, তারা বিভেদ সৃষ্টি করতো, এবং আলটিমেটলি কিন্তু মুসলমানরাই তাদের শেল্টার দেয়। এবং আপনার কথা থেকে যেটা বুঝলাম, আমাদের সঙ্গে এরই মধ্যে এসে যুক্ত হয়েছেন ডক্টর সাবের আহমেদ চৌধুরী, তিনি ঢাকা ইউনিভার্সিটির শান্তি সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক। আপনাকে স্বাগত ডক্টর চৌধুরী। আমরা কথা বলছি ইসরায়েল ইরান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে ফের অস্থিরতার সংখ্যা দেখা দিচ্ছে কিনা। আপনি যদি জেনারেল সাহেবকে শুনে থাকেন, জেনারেল মনির, উনি বলছিলেন যে পুরো জিনিসটা ওনার কাছে মনে হচ্ছে ইটস আ প্ল্যান গেম, উনি ইতিহাস প্রেক্ষাপট। অপরদিকে অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ বলছিলেন যে ইসরায়েল যখন যেটা করে সেটাকে পশ্চিমার এক রকমের বৈধতা দেয়, অথবা একটু সফট নমনীয় থাকে, কথার জন্য একটা বিবৃতি দেয়, কিন্তু যখন এরা কখনো পাল্টা আক্রমণ করার চেষ্টা করে, অনেকবার চেষ্টা করে, সেটা প্যালেস্টাইন হোক বা এবার ইরান হোক, সেটি নিয়ে পশ্চিমারা অনেক বেশি রিয়াক্ট করে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ঘটনা যাই ঘটুক, পরিকল্পিত হোক অপরিকল্পিত হোক, বৈশ্বিক রাজনীতির যা সমীকরণ হোক, তেলভুক্ত দেশের নানান সমীকরণ হোক, মানুষ কতখানি আসলে অনিরাপদ বোধ করছেন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে? আপনি লেবাননের পরিস্থিতি জানেন, গাজার পরিস্থিতি আমরা দীর্ঘদিন ধরে জানি, প্যালেস্টাইনের কী অবস্থা চলছে। এবারে জাতিসংঘেও বাংলাদেশের নতুন সরকার প্রধানও সেটির শান্তিপূর্ণ সমাধানের কথা, টু স্টেট সলিউশনের কথা বলছেন, কিন্তু মধ্যপ্রাচ্যে অস্থিরতার নেপথ্যের কারণ কি আসলে আপনাদের কাছে মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই যে বর্তমানের এই অবস্থাটা যেটা চলমান, সেটা প্রায় বছর খানেকের বেশি সময় ধরে এই উত্তেজনা চলছে, এবং আমরা দেখেছি যে এখানে বিভিন্ন মেরুকরণ বা কখনো কখনো থেমে থেমে কাজগুলো চলছিল। আলোচনায় নিশ্চয়ই এতক্ষণ এসেছে যে প্রক্সি ওয়ারটা, যেটা ইরান বা ইসরায়েলের, সেটা দীর্ঘ সময় ধরে চলেছে, 45-50 বছর ধরে, এবং সেখানে যেই টান উত্তেজনা এবং অস্ত্র ব্যবসার যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিভিন্ন সময় উঠে এসছে। এখানে আরেকটা বিষয় যে আমাদের এখানে কিছুটা আলোচনা হয়তো নিতে হবে, যে খুব সহসাই আবার আমেরিকাতে আপনার যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা সেখানে এই যে সিচুয়েশনটা, অ্যান্টি মুসলিম যেই তাদের বিভিন্ন ধরনের, আমরা জানি যে এই কার্ডগুলো, সেন্টিমেন্টগুলো ইউজ করা হয়, তো সেখানে এই হঠাৎ করে আমরা যে আক্রমণ এবং পাল্টা আক্রমণের জায়গাগুলো দেখলাম, বা এই যে নাসরুল্লাহকে যে হত্যা করা হলো, এটা সিচুয়েশনটাকে কি অন্যদিকে নেয়া বা এক ধরনের মিডিয়ার দৃষ্টি আকর্ষণের বিষয় রয়েছে কিনা, সেটাও কিন্তু আমাদের একটু দৃষ্টিপাত করতে হবে। আমরা একটা জায়গায় দেখেছিলাম যে স্কাই নিউজে অস্ট্রেলিয়াতে, যে যখন পিয়ার্স মর্গান হিজবুত তাহরির যিনি আব্দুল ওয়াহিদ, ওনার সাথে কথা বলছিলেন, তো সেই জায়গাগুলোতেও আমরা কিন্তু দেখছিলাম যে একটু উস্কে দেওয়া বা এই অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টটাকে ব্যবহার করার বা বারবার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের প্রোটেস্ট প্রসেশন এই জায়গাগুলো ইউকে সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটছে, এবং যেই জায়গাটায় বারবার জোর দেওয়ার বিষয়টা ছিল যে দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড জিহাদ, হ্যাঁ, জিহাদ থেকে তারা কিভাবে দেখছে বা কেন, যে সেই ব্র্যান্ডিংয়ের জায়গাগুলো যেগুলো আমরা সবসময় দেখি যে পশ্চিমা বিশ্বে কিছু শব্দ বা কিছু মেরুকরণ, এই জায়গাগুলো সবসময় ঘটে।
তাই নির্বাচনের প্রাক্কালে যে বিষয়টা এবং টান টান উত্তেজনা, এটা কিন্তু আসলে চিন্তার বিষয়। এবং আমরা দেখেছি যে এখানে ইউনাইটেড নেশনস তার নিরাপত্তা পরিষদে আলোচনা করছে এবং সেখানে ইরানও সম্ভাব্য যে হামলা রয়েছে সেটার ঝুঁকির মধ্যে রয়েছে এবং তারাও বলছে। তা মধ্যপ্রাচ্যের যে সাধারণ জনগণ, তারা কিন্তু সবসময় এই ধরনের সিচুয়েশনের মধ্যে, এবং সিভিলিয়ানদের যে অবস্থা, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের আন্তর্জাতিক বিশ্বে আমরা জাতিসংঘে যে রোলের কথা বলি বা যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখন আসলে ওই জায়গাটায় জোর দেওয়া প্রয়োজন। জি, এবং আমরা একটা বিরতিতে যাই। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন। জাতিসংঘ একটা নিরাপত্তা পরিষদের বৈঠকে বসার চেষ্টা করছে, কিন্তু এরই মধ্যে জাতিসংঘ মহাসচিবকেই হুমকি দিয়েছে ইসরায়েল, এবং তাকে ইসরায়েলে তারা কি বলে নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে এই ধরনের ঘটনায় জাতিসংঘের ভূমিকা আমরা যদি ইরাক-ইরান যুদ্ধের সময়, ইরাক-কুয়েত যুদ্ধের সময় দেখি, মারণাস্ত্রের কথা বলা হলো, সেটি পাওয়া গেল না শেষ পর্যন্ত, কিন্তু হামলাটি হলো। ফলে জাতিসংঘের ভূমিকা কিভাবে দেখেন? তার পাশাপাশি যেটা আলোচনা করতে চাই, মুসলিম দেশগুলোর যে সংগঠন, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, ওআইসি, যেটাকে অনেকে ঠাট্টা করে বলে ওআইসি, তাদের ভূমিকাই বা কতখানি, এবং এর সুযোগ আসলে উন্নয়ন নিচ্ছে কিনা? আর জাতিসংঘের ভূমিকা এবং ওআইসির ভূমিকা প্রসঙ্গে একটু জানতে চাই, বিশেষ করে এই ধরনের সংকট যখন হয়। এক নম্বর হলো যে এই ধরনের যে সংস্থাগুলো, জাতিসংঘ বলি, প্রতিষ্ঠান বলি, সংস্থা বলি, বা ওআইসি বলি, তারা ততটুকুই সফল হয় বা কার্যকর হয় যতটুকু তাদের সদস্যরা তাদেরকে কার্যকর হতে দেয়। সব সদস্য সমানভাবে? সবাই তো সমানভাবে না, কিন্তু সবাই মিলে যেটা শেষ পর্যন্ত, সেটা তো একটা মিথস্ক্রিয়ার ফলে তৈরি হয়। তো সব সদস্য সমান ক্ষমতাবান হয় না। যেমন সৌদি আরব যেমন ওআইসিতে যতটা ক্ষমতাবান, বাংলাদেশ তো সেইভাবে ক্ষমতাবান নয়, কিন্তু তারপরে সবাই মিলে ওকে যেটুকু করতে দেই তার বেশি তো সে করতে পারে না। জাতিসংঘকেও তাই, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো যতটুকু করতে দেয় তার বেশি সে করতে পারে না। সেই জন্য অনেক ক্ষেত্রে জাতিসংঘ অনেক ভালো ভূমিকা রাখে, কিন্তু এই ধরনের বিষয়ে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়নি। অনেকবার জাতিসংঘে অনেক পাশ করা হয়েছে, রেজলিউশন প্রস্তাব পাশ করা হয়েছে, এমনকি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে পাশ করা হয়েছে সেইগুলো তো কার্যকর হয়নি, এই বিশেষ করে ইসরায়েলের কাছে যখন আসে। তো তাইলে এটা পাশ করছি আমরা প্রস্তাব, কিন্তু তারপর লোক দেখানো ছাড়া আর কি, ঠিক আছে আমরা তোমাদের সাথে আছি, কিন্তু যখন কাজ করতে যায় তখন সেই কাজটা করা যায় না। ইসরায়েল যদি না করে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু আসে যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশ করা কি বলে রেজলিউশন, আবার এদিকে খালি মার্কিন যুক্তরাষ্ট্রের পাশ করা রেজলিউশন খালি না, এই যে আমরা একটু আগে কথায় কথায় কি বলে ইয়ের কথা বলা, দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলা হচ্ছে। এই সমাধানটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সমাধান বলতে পারি আমরা আর কি। তখন যে সবাই খুব রাজি হয়েছিল তাতে তাও নয়, তো জোর করে সবাইকে গেলানো হয়েছিল, কিন্তু সেইটাও তো ইমপ্লিমেন্ট করতে পারে না যখন। আর তারপরে এখন যে যুদ্ধটা হচ্ছে, এটা বেশিরভাগই অনেকেই মনে করেন যে এটা যেসব সাধারণ যেসব ইয়ের কথা আমরা বলছি সমীকরণ, সেগুলো তো আছে, তারপর আরেকটা এক্সট্রা একটা ইয়ে আছে, সেটা হলো কি যে নেতানিয়াহু হলো একজন অপরাধী তার দেশেই, তার বিরুদ্ধে নানা রকমের মামলা মোকদ্দমা আছে। যেই মুহূর্তে এই যুদ্ধ থেমে যাবে সে বের হয়ে যাবে এবং তার বিরুদ্ধে মামলাগুলো চালু হয়ে যাবে। তো সেই জন্য সে কোনো অবস্থাতেই যুদ্ধ থামতে দিবে না, এইটা একটা ব্যাপার। মুসলিম দেশগুলোর ভূমিকা কিভাবে দেখেন? আমরা বিশেষ করে ইজিপ্ট, ইউএই, কাতার একটা অংশ প্রতিবাদ করছে, আবার একটা অংশ একেবারেই সরকারি। এটা তো আমরা নতুন দেখছি না। একটা জিনিস বলি আমি, ওআইসি যখন সৃষ্টি হলো তখন তার প্রধান কাজ ছিল, একটা মাত্র প্রধান কাজ ছিল এই মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপন করা এবং প্যালেস্টিনিয়ানদের তাদের দেশে ফেরত যাওয়া এবং মানে তাদের রিপ্যাট্রিয়েশন, তাদের রাষ্ট্র গঠন ইত্যাদি, এইটাই ছিল একমাত্র উদ্দেশ্য বলা যায় তখন। এবং তার জন্য আলাদা একটা ইয়েও করা হলো, আল-কুদস কমিটি ইত্যাদি করা হলো। কিন্তু দিনে দিনে সেটা পুরোপুরি ভুলে যাওয়া হয়েছে, এখন আর কেউ মনেও রাখে না যে এরকম একটা কিছু। ওআইসি অনেক কিছু করছে, যেমন সেগুলো খারাপ কাজ না, যেমন আমাদের রোহিঙ্গা নিয়ে তারা একটা মামলা করেছে, আমরা খুব খুশি।
আমরা মনে করি যে এটা ভালো কাজ করছে, আমরা যেটা পারছি না তারা আমাদের সাহায্য করছে, কিন্তু তার যে মৌলিক যে কাজটি, মূল যে কাজটি ছিল সেই সেটি কাজটি তারা থেকে করছে। পুরোপুরি সরে আসছে। এবং সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে মুসলিম, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোই একসাথে হতে পারছে না। বাকি যারা আছে, বাইরে যারা আছি, আমরা আছি, দক্ষিণ পূর্ব এশিয়াতে আছে, আফ্রিকাতে আছে, তারা বরং আমরা তুলনামূলকভাবে, বিশেষ করে এই উত্তর আফ্রিকা ছাড়া, উত্তর আফ্রিকাগুলো তো ওই মধ্যপ্রাচ্যের মধ্যেই পড়ে যায়, তারা ছাড়া বাকি যে মুসলমান দেশ আছে, আমরা মোটামুটি একটা ইয়ে নিয়ে থাকি। আমরা সবসময় বলি এদের কথা, এদের পক্ষে কথা বলি, কিন্তু এরা কথাও বলে না, একসাথে তো হতেও পারে না। তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি, বিভেদ তৈরি করে রাখে। এবং সেটার মূল ইয়েটা কি, যে না, একটা দেশ হয়তো বেশি প্রাধান্য পেয়ে গেছে, অন্যরা চাচ্ছে যে সেখানে তারা ভাগ বসাবে। তো সেইটা, আর তাছাড়া এটা ওই যে যেটা একটু আগে আমাদের জেনারেল মুনির বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ভাগ করে রাখার একটা ডিভাইড যে নিয়ম ইয়েতে আছে, সেই জিনিসটা তারাই এই বিভেদগুলো তৈরি করে দেয়। কোনো সময় সে কাতারকে বেশি প্রাধান্য দেয়, কখনো সে সৌদি আরবকে প্রাধান্য দেয়, কখনো সে ইয়েকে কি বলে ইউএইকে প্রাধান্য দেয়। এগুলো করে করে সে এই সমস্যাগুলো সৃষ্টি করে, তারপরে তাদের মধ্যে বিভেদ তৈরি করে রাখে। যে আপনাকে একটু থামাই জেনারেল মনির, আপনার কাছে যেটা জানতে চাই যে এইটা আমি আরো একজনের সাক্ষাৎকারে পড়ছি, ইসরায়েল বিশেষ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তিনি আসলে সবসময় একটা যুদ্ধের ভিতরেই থাকতে চান, এইটা অনেকের বিশ্লেষণ। এটি কেন একটি বোঝার জায়গা, এবং যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে এই পরিস্থিতির কোনো আন্তঃসম্পর্ক আপনি একটু বলছিলেন, সেটা আসলে কতখানি যৌক্তিক, নাকি এটা একেবারে কনস্পাইরেসি থিওরির মতো কিছু? আমি মনে করি এটা খুবই যৌক্তিক। আমি এই ব্যাপারটা তুলতাম। একটু আগে একজন বললেন যে নেতানিয়াহু, ইসরায়েলি প্রাইম মিনিস্টার, এখন দেশের ভিতরে হি ইজ ভেরি আনপপুলার। এবং এই গাজা ইস্যুটা নিয়ে ইনিশিয়ালি একটু পপুলার থাকলেও উনি যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, আস্তে আস্তে ইহুদিদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। সো আই থিঙ্ক দিস ইজ এ ডাইভার্সন ফর হিম টু ডাইভার্ট দি পাবলিক ওপিনিয়ন অফ ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি জানেন যে মিডিয়া এবং অর্থনীতি ইজ কন্ট্রোল বাই দি জুজ, এবং ডেমোক্রেটরা এখন এটাই স্ট্যাবলিশ করতে চাচ্ছে যে উই সাপোর্ট দি জুজ অ্যান্ড দি ইসরায়েলিজ, অ্যান্ড আই থিঙ্ক এটাতে তারা ইলেকশনে একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি বলছি পুরাটা একটু গল্প। আমি ইতিহাসটা আরেকটু টানি, জাস্ট হ্যাঁ, খুব সংক্ষেপে বলি। 6th সেঞ্চুরিতে সাইরাস নামে একজন পার্সিয়ান কিং, ও যখন ইহুদিরা বিতাড়িত হয়ে গেল, উনি আবার ইহুদিদের নিয়ে ইসরায়েলে পুনর্স্থাপন করলেন, এবং তখন থেকে ইহুদিরা পার্সিয়ানদের প্রতি প্রচণ্ড রকমের কৃতজ্ঞ। এবং এটা দখল করে তাদের বসায় দেওয়ার পরে যখন উনি ফেরত গেলেন, তার সাথে হাজার হাজার ইহুদি ইরানে ব্যাক করলো, এবং খোরাসান একসময় সবচেয়ে বড় ইহুদিদের জনবসতি ছিল ইরানে। আমি ওখান থেকে বলছি যে ঐতিহাসিকভাবে ইরানের সাথে ইহুদিদের এই সম্পর্কটা ছিল। এবং উল্টা যেটা আপনি চিন্তা করেন যে 1990 সালে যখন ইরাক কুয়েত বর্ডারে 30,000 ট্রুপস ডিপ্লয় করলো, তখন ওখানে অ্যাম্বাসেডার ছিল গিলাসপি নামে একজন ভদ্রলোক। উনি সাদ্দামের সাথে দেখা করে বললেন যে আরব কনফ্লিক্ট উই আর নট কনসার্ন, আমাদের কোনো ওপিনিয়ন নাই, তোমাদের বর্ডার কনফ্লিক্ট ইজ নট আওয়ার কনসার্ন। আমার প্রেসিডেন্ট আমাকে বুশ বলেছে যে ইরাককে সাপোর্ট করা, এবং এইটার উপর ভিত্তি করে হয়তো ইরাক সাপোর্ট করলো, এবং সাপোর্ট করার সাথে সাথেই তারা মুখ পাল্টে দিল, এবং 660 ইউএন রেজলিউশন পাশ করলো, যেখানে বলা হলো যে ইরাককে ইমিডিয়েটলি কুয়েত ছেড়ে যেতে হবে। এবং তার কিছুদিন পরে 668 রেজলিউশন পাশ করলো, যেখানে বললো যে যত শক্তি প্রয়োজন আমরা প্রয়োগ করে আমরা ইরাককে বিতাড়িত করবো। এবং তখন ইউএসএ 34টা দেশের কোয়ালিশন করে তারা ইরাক আক্রমণ করলো এবং ইরাক দখল করলো। এবং আমি যেটা বলছিলাম, পার্সিয়ানরা স্বপ্ন দেখে যে তারা আগের মতন পরিস্থিতি চলে যাবে, এবং আস্তে আস্তে দেখেন এখন ইরান ইজ আন্ডার শিয়া কন্ট্রোল, আপনার সিরিয়া ইজ আন্ডার শিয়া কন্ট্রোল, লেবানন ইজ অলমোস্ট আন্ডার শিয়া কন্ট্রোল, হিজবুল্লাহ, ইয়েমেনে এখন শিয়ার আপনার প্রভাব বিস্তারিত হচ্ছে। এবং এই যে হিজবুল্লাহ কিভাবে আসলো, যখন ক্যাম্প ডেভিড চুক্তি হলো 75-এ, তখন ইসরায়েল দেখলো যে দক্ষিণ দিকটা তো সেফ, ক্যাম্প ডেভিড হয়েছে, তখন এই সাউথ থেকে তারা সব ট্রুপস উইথড্র করে তারা লেবাননে ঢুকিয়ে দিল 82-তে। এবং 82 থেকে 2002 পর্যন্ত পিএলওদের এগেনস্টে যুদ্ধ করার জন্য লেবাননে ঢুকলো। যখন 2002-তে বের হয়ে আসলো, তখন হিজবুল্লাহ ইজ ইন পাওয়ার, হিজবুল্লাহকে পাওয়ার দিয়ে ইরান বের হয়ে আসলো। শিয়া সুন্নি দ্বন্দ্বেরও একটা, আমি তো মনে করি ইসরায়েল ওয়ান্টস শিয়া টু বি ইন পাওয়ার অ্যান্ড টু হ্যাভ দিস ডিভিশন। এবং হিজবুল্লাহ হাসান নাসরুল্লাহকে যে অ্যাসাসিনেট করলো, হিজবুল্লাহর কিন্তু ক্ষমতা আছে তেল আভিভ অ্যাটাক করার,
বাট কেন করলো না সেক্ষেত্রে? ইজ ইট এ ইন্ডিকেশন অর এ ইনস্ট্রাকশন ফর ইরান যে তোমরা ইসরায়েলের বিরুদ্ধে এই করবে না? সব কিছু নিয়েই আমার কাছে মনে হয় যে ইট ইজ এ স্টোরি দ্যাট ইজ বিং মেড আপ টু ক্রিয়েট দিস ডিভিশন, মেক ইট মোর স্ট্রঙ্গার, টু সেল মোর ওপেন টু মিডল ইস্ট। এবং যতদিন পর্যন্ত মিডল ইস্ট অস্থির থাকবে ততদিন পর্যন্ত ইসরায়েল নিরাপদ থাকবে। তার মানে আলটিমেট লাভবান হবে কে? ইউএসএ ইজ বিং। এবং আমি একটা কথা বলি, আমরা যদি সবাই মরতে চাই তখন আমরা কেউ মরবো না, সবাই বাঁচবো। আমরা যদি সবাই ইন্ডিভিজুয়ালি বাঁচতে যাই তখন কিন্তু একে একে সবাই মরবো। আমাদের বৈষম্য বিরোধী 15 বছর অনেকে চেষ্টা করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, আমরা সবাই উই ট্রাই টু সার্ভাইভ, অনেকে সার্ভাইভ করেছে। বাট যখন ছাত্র জনতা সবাই মরার জন্য প্রস্তুত হলো, হ্যাঁ 700 না 1500 অনেক শহীদ হয়েছে, ওনাদের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। বাট আমরা 20 কোটি মানুষ কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি যখন উই ওয়ার রেডি টু গিভ আওয়ার লাইভস ওয়ে। দেন মিডল ইস্ট ওয়াইসের ক্ষেত্রেও এটা সবাই জিসিসির দেশ আর তারা ইউএসএর সাথে সম্পর্ক করে সবাই বাঁচার চেষ্টা করছে। বাট আলটিমেটলি দে উইল নট বি এবল টু সার্ভাইভ। অনলি ওয়েন দে আর ইউনাইটেড এগেনস্ট ইসরায়েল, অনলি দেন এভরিবডি উইল সার্ভাইভ। তার মানে প্রফেসর সাবের আহমেদ চৌধুরী, পুরো বিষয়টাই তো একটা কি তাহলে জিওপলিটিক্যাল গেম মনে হচ্ছে আপনাদের কাছেও? এবং সেটি করতে গিয়ে এই যে নানা রকমের বিভাজন তৈরি, শিয়া সুন্নি অথবা আরও নানা ধরনের বিভাজন তৈরি হচ্ছে, যুক্তরাষ্ট্রের শত্রু মিত্র, এবং এই যে আমরা একটু আগে বলছিলাম যে অলরেডি তেলের বাজার ওপেক সদস্যভুক্তরা 5% বেড়ে গেছে, ফলে আমাদের মতো দেশ যারা যারা জ্বালানি তেলের জন্য একটা বড় অংশ সেখানে নির্ভরশীল, আপনি জানেন রাশিয়া ইউক্রেনেও একটা উত্তেজনা আছে, সেটা যদিও খানিকটা স্থিমিত, ফলে পুরো বিশ্বই কি এটার জন্য সাফার করতে পারে? না, এটা তো খুব স্বাভাবিকভাবে যে মধ্যপ্রাচ্য থেকে যে বিষয়গুলো সারা বিশ্বে যাচ্ছে, বিশেষ করে তেল, সেটার প্রভাব তো পড়বেই আমাদের মতো দেশগুলোতে। আমরা কনফ্লিক্টের জায়গাগুলো দেখি যদি, যে সব জায়গায় দেখবেন যে কারণ যেটা আদতে আমরা যেটা বলে থাকি কনফ্লিক্ট অ্যানালাইসিসে ম্যানিফেস্টেশন যেটা, সেটা কিন্তু কনফ্লিক্টের বেশিরভাগ ক্ষেত্রে মূল কারণ থাকে না। সেটা যদি আমাদের হাতড়ে বেড়াতে হয় তাহলে দেখা যাবে যে সম্পূর্ণ ভিন্ন কিছু। অনেক জায়গায় যেটা আমরা বলছিলাম যে দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়া, এটাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। অথবা ক্ষমতা এজেন্ডা তৈরি করা এবং সেই দৃষ্টিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং একটা টেনশনকে জিয়ে রাখা, এটা কিন্তু বেশি জায়গায় দেখা যায়। কিন্তু আমরা হয়তো সার্বিকভাবে দেখছি যে ম্যানিফেস্টেশন হচ্ছে যে এই ধরনের উত্তেজনা বা থেমে থেমে, হয়তো এবারও এই যে জায়গাটা রয়েছে কিছুদিন পর আবার একটু স্তীমিত হবে, আবার প্রয়োজন অনুসারে আবার এটা হয়তো আমরা দেখব যে একটা ভোলাটাইল সিচুয়েশনস হচ্ছে। তো এই যে জায়গাগুলো, যেটা ধরেন এই যে জিউসদের যে আলোচনাটা হচ্ছে, সারা বিশ্বের অর্থনীতির একটা বিরাট অংশ তারা কন্ট্রোল করে। এটা নট অনলি ইন ইউএসএ, আমরা যদি অস্ট্রেলিয়াতে যাই বা ইউকের অনেকগুলো জায়গায় যাই, এবং এই যে আপনার ব্যবসা বাণিজ্য বা আর্মস ডিলিংয়ের যে জায়গাগুলো রয়েছে, এগুলো তাদের বিভিন্ন জায়গায় প্রয়োজন হয় এবং সেই কানেকশনগুলো তারা ইউজ করে বিশ্বব্যাপী। এটা আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে যদি ধরে নেন যে এই ডিভাইডেশনগুলো যদি না থাকতো, মুসলিম রাষ্ট্রগুলো যদি একযোগে কাজ করতে পারতো, তাহলে কিন্তু এই অবস্থাটার তৈরি হয় না। 1948-এ ধরেন ইসরায়েলের জন্মের যে বিষয়টা, সেটা তো অনেক চিন্তা ভাবনা বা লং টার্ম একটা প্ল্যানের অংশ। আমরা জানি যে যার সঙ্গে হয়তো ইকোনমি, স্ট্র্যাটেজি, অনেক কিছু লম্বা একটা পরিকল্পনার অংশ সেখানে। আমরা জানি যে সেই সময় আমাদের এখানে পাকিস্তান বা একটা ধর্মভিত্তিক রাষ্ট্রের যে জন্ম, সেই জন্মের সাথেও কিন্তু ইসরায়েলের জন্মকে জড়ানো রয়েছে। কারণ ওই সময় বলা হয়েছে যে বিষয়টা এরকম যে আমরা সাউথ এশিয়াতে এই ধরনের একটা ধর্মভিত্তিক রাষ্ট্রের অবস্থান মেনে নিব যদি তোমরা মধ্যপ্রাচ্যে এই ধরনের একটা ধর্মভিত্তিক রাষ্ট্র, যেটা আমরা ইসরায়েলের কথা বলছি, মেনে নাও। একটা ইহুদি রাষ্ট্রের দিকে একটা মুসলিম রাষ্ট্র, একটা হিন্দু রাষ্ট্র, এবং এটা কিন্তু সেই সময় তারা খুব সহজে রাজি হচ্ছিল না। তা যখন এটা অনেকটা ট্রেড অফ করা হয়েছে সেই সময়, এখন অনেকেই হয়তো ধরতে পারেনি যে সেটা লং টার্ম প্ল্যান কি। শুধুমাত্র একটা রাষ্ট্রের জন্মের মাধ্যমেই কিন্তু মধ্যপ্রাচ্য, যেটা আপনার বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে খুব সমৃদ্ধিশাল অঞ্চল, সেটা এই ধরনের একটা সিচুয়েশন রয়ে গেল এবং এখনো হচ্ছে। তো এই যে জায়গাগুলো, সেটা তো খুব স্বাভাবিকভাবেই যখন এটা হচ্ছে, আমাদের মতো দেশ যারা রয়েছে তাদের উপর তো এটার একটা প্রভাব প্রতিনিয়ত পড়েই যাচ্ছে। জি, আরেকটা বিষয় স্যার, আমরা দেখি যে আমাদের এই জ্বালানি তেল বা এলপিজি আমদানি শুধু না, আমাদের শ্রমও একটা বিশাল শ্রম শক্তি মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে থাকে। ফলে এই অস্থিরতা হলে একদিকে তাদের নিরাপত্তা, সেটি নিয়ে ভাবনার সুযোগ আছে,
প্রয়োজনে তাদেরকে ফিরিয়ে আনা। আমরা লিবিয়া থেকে ফেরত আনতে গিয়ে ভয়াবহ রকমের বিপদে পড়েছি, IOM অন্যান্য সংস্থা সাহায্য করছে, কিন্তু অনেক মানুষ ফিরতেও চায় না। সেই বিষয়গুলো যদি আবারও ঘটে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, সরকারের কি করা উচিত? এবং আমরা খুব বড় দেশ না, ফলে হয়তো আমরা সরাসরি অংশ নিতে পারবো না এরকম কোনো প্রক্রিয়ায়, কিন্তু বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা, তাদের ফিরিয়ে আনার পরিকল্পনা অথবা নিরাপত্তার পরিকল্পনা আমাদের কাছে তালিকাও নেই অনেক সময়। যেমন লিবিয়ার কোনো তালিকা এখন পর্যন্ত ফরেন মিনিস্ট্রি বলছে তাদের কাছে নেই। সেগুলো নিয়ে কাজ করা উচিত কিনা আমরা একটু অ্যাম্বাসেডর মুশফিক ফয়েজ আপনাকে ছোট করে জানতে চাই যে এই যুদ্ধটা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা আপনি করছেন কিনা, এবং সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ যাদের প্রচুর শ্রমিক থাকে সে দেশে আমাদের কি ধরনের স্ট্যান্ড নেওয়া উচিত বা প্রস্তুতি নেওয়া উচিত? সাধারণভাবে আমরা যদি খবরের কাগজ ইত্যাদি বিভিন্ন মিডিয়া দেখি তাহলে সবাই একটা ভয় পাচ্ছে যে যুদ্ধটা ছড়িয়ে পড়তে পারে। কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে, যেমন লেবাননে ইতিমধ্যেই স্থল সেনা তারা ইসরায়েলি স্থল সেনা তারা এগিয়ে এসছে এবং বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে হিজবুল্লাহর সাথে, এইগুলো শোনা যাচ্ছে। তারপরে হুতিরা অনেক দূরে সেই ইয়েমেনে, সেখানে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, আবার তারা ইসরায়েল আক্রমণ করছে, ইরান থেকে আসছে। তো সুতরাং তারপরে যদি এটা লেবাননের ভিতরে যদি বড় করে ছড়িয়ে পড়ে তাহলে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা খুব বেশি হবে। কিন্তু তারপরেও এই যে বিভিন্ন রকমের চিন্তাভাবনা, যেমন আমরা একটু আগে জেনারেল মুনিরের কাছ থেকে শুনছিলাম যে এটা অনেকটাই হলো সাজানো। তাই যদি হয় তাহলে যারা সাজাচ্ছে তারা একটা সীমিত আকারে এটাকে হয়তো কিছুটা বাড়তে দেবে, কারণ সেটা তাদের যে এজেন্ডা আছে সেটাকে এগিয়ে নিতে সাহায্য করবে, কিন্তু তারা ওইটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। কিন্তু যুদ্ধ একবার বড় করে শুরু হয়ে গেলে তখন নিয়ন্ত্রণ রাখা খুব কঠিন। এবং সেই জন্য আপনি যে প্রশ্নটা করছেন যে বাংলাদেশিরা ওখানে কী অবস্থায় আছে, বাংলাদেশিরা যে ওখানে চিন্তায় আছেন সেটা বিভিন্ন ইয়ের থেকে আমরা পাই, শুনতে পাই, লোকজন বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছে যে তারা চিন্তায় আছে। কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি এমন খারাপ হয়ে যায় নাই যে তারা পালানোর চেষ্টা করছে বা এরকম কিছু এখনো হয় নাই। কিন্তু তবুও আমি মনে করি যে আমরা তো গত কয়েক দশকে বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রকমের যুদ্ধ বা হঠাৎ করে ছড়িয়ে পড়ে, আর তখন আমরা তাদেরকে আমাদের দেশের লোকজনকে ফেরত আনার জন্য আমরা অস্থির হয়ে যাই এবং ব্যবস্থা করা খুব কঠিন হয়ে যায়। সুতরাং আমার মনে হয় আগের থেকেই, যেহেতু আমাদের এখন মোটামুটি কিছু ঘটনা আগে ঘটেছে, আমরা একটা এক্সপিরিয়েন্সও আছে, সুতরাং কিছু ব্যবস্থা ইন প্লেস রাখা দরকার যে যদি কোনো রকমের ইমার্জেন্সি হয় তখন আমরা কি করব, সেরকম প্ল্যান A প্ল্যান B এগুলো বলা যায় মানুষ, সেরকম কিছু আমার মনে হয় আমাদেরও চিন্তা ভাবনা করে রাখা দরকার। হবেই এমন কোনো কথা নেই, কিন্তু তারপরেও যদি আমাদের মাথায় এই জিনিসগুলো থাকে তাহলে হঠাৎ করে কিছু ঘটলে আমরা সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে সক্ষম হব। জি, জেনারেল আপনার পূর্বাভাস কি, এটা কত দূর যাবে এবং আমাদের বাংলাদেশ সরকারের কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? অনেক ধন্যবাদ। প্রথমে যে ল্যান্ড ইনকারশনের কথা বলা হলো, যে এখন ইসরায়েল ওরা একটা ডিভিশন উইথড্র করে এখন লেবাননে পাঠিয়েছে এবং ওরা অ্যানাউন্সমেন্ট করেছে যে লেবাননের ভিতরে 30 কিলোমিটার প্রায় 1 মিলিয়ন পিপল তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হচ্ছে। 26টা গ্রাম না কত, তারা বলছে যে এটা খুব ক্ষণস্থায়ী লিমিটেড ইনকারশন, আমরা রেড করব এবং খুব অল্প সময় থাকবো। আমার মনে হয় না তারা খুব একটা অল্প সময় থাকবে, 30 কিলোমিটার যেহেতু ভিতরে ঢুকছে। এবং আমি মনে করি যতদিন পর্যন্ত এই ফ্রন্টটা ওপেন থাকবে ইসরায়েলের, নেতানিয়াহু উইল বি সেফ ইন হিজ সিট, সে তার পলিটিক্সে ক্ষমতা ধরে রাখতে পারবে। এবং ইসরায়েল যখন অনেক দিন থেকে তারা ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটির কথা বলছে, থ্রেট হিসাবে বলছে, যখন ইরান ইরাকের বিরুদ্ধে বলেছে তারা অ্যাটাক করে তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করে দিয়েছে। ইরানের কিন্তু মুখোমুখিই শুধু বলেছে, বাট তেমন কোনো অন গ্রাউন্ড কোনো অ্যাকশন হয় নাই। আমরা এটা ইরাকে তো অ্যাকচুয়ালি কোনো ফ্যাসিলিটি ছিলই না, জি, ওদের যে পাওয়ার না ওইটা না, মানে ওদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ওইটা তারা অ্যাটাক করেছিল। বা ইরানে ইচ্ছা করলে কিন্তু ইসরায়েল এবং ইউএসের যে ক্ষমতা আছে তারা কিন্তু ইরানের ভিতরে যে কোনো জিনিস তারা ধ্বংস করে দিতে পারবে। আপনি ইতিহাস দেখে দেখেন কতটুকু তারা করেছে বা করে নাই। সো আমি মনে করি যে হ্যাঁ, পরিস্থিতি একটু অনেক বড় বড় কথা বলছে নেতানিয়াহু
ইরানিও বলছে যে আমাদের হাত অনেক লম্বা, মিডল ইস্টে এমন কোনো জায়গা নেই আমরা পৌঁছতে পারবো না। ইউএসএ বলছে এটা, আবার আজকে দেখলাম ইরানি চিফ অফ স্টাফ বলছে যে এটা শেষ না, আমরা আরো তারা fight back আমার মনে হয় করবে। খেলাটা কিছুদিন চলবে, একটা অস্থিরতা থাকবে। অবশ্যই আমাদের একটা বড় জনশক্তি আমাদের মিডল ইস্টে আছে, একটা বড় রেমিটেন্স ওখান থেকে আসে, আমরা চাই এটা নিরাপদে থাকুক। ইভেনচুয়ালি যদি এরকম একটা পরিস্থিতি হয়, আমাদের এই গভর্নমেন্টকে চিন্তা করতে হবে আমরা হাউ টু ইভাকুয়েট দেম, হাউ টু রিহ্যাবিলিট দেম। এখন মিডল ইস্টে যে বাংলাদেশিরা আছে, ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। আমাদেরও চাকরি দরকার, এবং মিডল ইস্টের মানুষই কিন্তু আমাদের ছাড়া বাঁচবে না। আমরা যে কাজগুলো করি তখন তাদেরও এটা সমস্যা হবে। Service sector। সো ফর বোথ ইন্টারেস্ট, ওরাও চাইবে আমরা থাকি, আমরাও চাচ্ছি ওখানে থাকতে, এবং এটার কারণে হয়তো তেলের দাম সাময়িকভাবে একটু বাড়তে পারে, এবং এইটার এফেক্ট আলটিমেটলি আমাদের ইন দিস গ্লোবাল বিল যেখানে যেটা হোক না কেন, আলটিমেটলি দিস এফেক্ট উইল। বাট আমি আই ডোন্ট ভিজুয়ালাইজ এ ওয়ার অর এ মানে ভেরি খুব বড় ধরনের এক্সকেলেশন, সংকট বড় হবে। ধরনের সমস্যা। এটা আপনি মনে কিছুদিন এই করেন? গল্পটা খেলাটা হবে, এবং আমি যে দেখলাম অ্যাটাক করছে, আমি ডিজনি ওয়ার্ল্ডে গেছিলাম, ইটস লাইক দি ফায়ারওয়ার্ক ইন ডিজনি ওয়ার্ল্ড। আমি কুয়েতের একটা অফিসের সাথে স্টাফ করেছিলাম 2002 সালে। ও আমাকে বলছিল যে ইরাক কুয়েত যুদ্ধের আগে ইউএসএ অনেক টাকা অফার করছিল একটা বেস করার জন্য, এবং ইরাক কুয়েত যুদ্ধের পরে এখন উল্টা কুয়েত শত বিলিয়ন ডলার দিয়ে তারা ইউএস বেসের জন্য জায়গা দিচ্ছে কুয়েতে। সো দি টোটাল সিচুয়েশন হ্যাজ চেঞ্জ। সো দিস কনফ্লিক্টস বেনিফিট সার্টেন পার্টিস অ্যান্ড উই হ্যাভ টু সি হু আর দেম। জি, ডক্টর সাবের আহমেদ, যদি আপনার কাছে যেটা জানার ইস্যু যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে এই সংঘাত থেকে নিবৃত্ত করতে ব্যর্থ হলো? কারণ যুক্তরাষ্ট্র কথাবার্তায়, বিবৃতিতে তো সেটা বলে, এমনকি টু স্টেট সলিউশনও খানিকটা যুক্তরাষ্ট্রের মস্তিষ্কে প্রসূতই বলে সবার ধারণা। না, এটা ব্যর্থ হলো বলাটা ঠিক না, ওনারা চাচ্ছেন কিনা সেটা হলো মূল বিষয়। কারণ এটা আমরা জানি যে দীর্ঘদিনের এলাই ইসরায়েল ইউএসের, এবং যে জায়গাগুলো ইতিমধ্যে আমরা আলোচনায় নিয়ে এসেছি যে তাদের ইকোনমির অনেকগুলো জায়গায় কন্ট্রোলড হয় জিউসদের দ্বারা। তো সেই জায়গায় তারা ইসরায়েলের যে ইন্টারেস্ট তারা সবসময় প্রোটেক্ট করে এসছে, এবং বিশ্বের শুধুমাত্র ইসরায়েলে না, অন্যান্য যে কোনো জায়গাতেই। হ্যাঁ, তা সেখান থেকে যেটা যে তারা এখন যেই জায়গাগুলো বলছে, এবং সেটা ছড়াবে না, কারণ এই ধরনের একটা কথাও দেখা যাচ্ছে যে ইউএসএ থেকে বলা হচ্ছে যে ইসরায়েল যদি পাল্টা আক্রমণ করে, নিউক্লিয়ার যে স্থাপনাগুলো রয়েছে ইরানের, সেটা যাতে ওইভাবে এফেক্টেড না হয়। তো সেই থেকে কিছুটা মনে হচ্ছে যে নিয়ন্ত্রিত একটা আক্রমণ বা পাল্টা আক্রমণের মধ্যেই এই সময়টা থাকবে, যে উত্তেজনাটা আমরা বহুদিন ধরেই দেখছি আর কি। তো সেটার তো গ্লোবাল পলিটিক্স, জিও পলিটিক্স অবশ্যই এখানে একটা মূল বিষয়। আর সেটার যে ইম্প্যাক্টের কথা বলছেন, যে আমাদের দেশে আপনার এই যে লেবার মার্কেট বা যেই লেবাররা ওখানে আনস্কিল্ড মোস্টলি যারা ওখানে কাজ করেন, তাদের সেই ডেটাবেসগুলো, কারণ আমরা জানি যে এখানে প্রাইভেটলি অনেকেই যান, হ্যাঁ, শুধু গভর্নমেন্টের ইয়েতে না। প্রবাসী কল্যাণ মন্ত্রক তাদের কাছে তালিকা, এটা সবসময় আমরা দেখি যে আমরা রেমিটেন্সের কথা বলি, কিন্তু যখনই আমরা প্রবাসীদের সুযোগ সুবিধার জায়গাগুলোতে যাই এবং তাদের যেই জায়গাগুলো, সেগুলো কিন্তু মন্ত্রণালয়ে খুব ভালো উদ্যোগ আমরা দেখি না, যে এটা খুব স্বাভাবিক কিছু চাওয়া তাদের সবসময় থাকে। তো সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করা, যদিও আমরা দেখেছি যে সরকার আসার পর এয়ারপোর্টে কিছু ফ্যাসিলিটিসের কথা বারংবার বলে এসছে, তো এটাই হচ্ছে তাদের এখন আসলে প্রোয়েক্টিভ মেজারে কিছু জায়গায় কাজ করা প্রয়োজন। যে যদি সিচুয়েশন এইরকম হয়, তাহলে কত তড়িৎ তারা মুন্সিয়ানের সাথে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে। তা আমাদের তো তাদের সেই প্রোটেকশনটা দিতে হবে। হ্যাঁ, তাই সেই জন্য আমাদের রাষ্ট্রের সেই প্রস্তুতিটা খুব প্রয়োজন। জি, আমি আপনার কাছে আরেকটা বিষয় একটু ছোট্ট করে জানতে চাই যে ধরেন আমরা এই ধরনের ঘটনায় নিরাপত্তা পরিষদের বৈঠক যদি হয়, কিংবা যেহেতু জাতিসংঘের অধিবেশন এখনও চলমান, ফলে সে জায়গায় যদি কোনো ভোটাভুটি হয়, আমরা বরাবরই ইসরায়েলের বিপরীতে ভোট দিয়ে এসেছি, বেশিরভাগ ক্ষেত্রে এই ইস্যুতে অন্তত অ্যাবস্টেইন করিনি। ফলে বাংলাদেশের অবস্থান কি একই আছে ধারণা করা হয় সবশেষ আমাদের প্রধান উপদেষ্টার যে সাধারণ পরিষদে ভাষণ, সেখানে? আমাদের বৈদেশিক নীতি অনুযায়ী আমরা আসলে যেই রাষ্ট্রগুলো সংগ্রামরত রয়েছে বা যারা মুক্তিকামী, তাদের পাশে দাঁড়ানোটাই আমাদের ফরেন পলিসির একটা বড় দিক। তো সেখানে খুব স্বভাবতই আমরা অতীতেও যে অবস্থান নিয়েছি, আমার মনে হয় না যে সে অবস্থান থেকে সরে যাওয়ার মতো কিছু হয়েছে, সেখানে হয়তো আমরা থাকবো। জি, আমি জেনারেল মনির আপনার কাছে আরেকটা ছোট্ট বিষয় একটু জানতে চাই যে এই জ্বালানি তেলের দাম বাড়া, জ্বালানি তেল তো একটা স্ট্র্যাটেজিক পণ্য, ফলে এবং তার সঙ্গে আমাদের ডলারের ক্রাইসিস, এই পুরো ঘটনাগুলো আপনি শুরুতেই এক ধরনের
এর ভিতরে একজনের কনস্পাইরেসি দেখতে পাচ্ছিলেন। ফলে এটা কি যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদ বা তারা যে নাম্বার ওয়ান সেটা দেখানোরও একটা প্ল্যাটফর্ম হতে পারে এই মিডল ইস্টের এই ক্রাইসিস? এটা অনেকাংশে আপনি সত্য বলেছেন। জ্বালানি তেল কন্ট্রোলস আওয়ার লাইফ, এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন দ্যাট। জ্বালানি তেলের মূল্যের সাথে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফুড, মেডিসিন, এভরিথিং ইজ রিলেটেড। এবং যখনই এই জ্বালানি তেলের দামটা বাড়বে তখন পাশাপাশি এমনি তো স্বাভাবিকভাবেই অন্যান্য পণ্যের দাম বাড়বে, তাই এছাড়াও আমাদের দেশে এটা সুযোগ নিয়ে আরও বেশি তারা দাম বাড়াবে, যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি দাম বাড়াবে। এবং ইউএসএ কিন্তু দে স্টিল হ্যাভ দি লার্জেস্ট রিজার্ভ অফ অয়েল। তাদের ওইটা তারা উত্তোলন করে না, অফশোর উত্তোলন নিষিদ্ধ ইউএসএতে। পৃথিবীর তেল যখন শেষ হয়ে আসবে তখন হয়তো তারা এটা উত্তোলন করা শুরু করবে। এবং দে নো ইট ভেরি ওয়েল দ্যাট এই জ্বালানি তেল ইজ এ থিং হুইচ ইজ এ রেগুলেটরি মেজার, ওইটা দিয়ে সে সব কিছু সে কন্ট্রোল করতে পারবে। সো যেখানে যেটা হোক না কেন জ্বালানি তেল বেড়ে যায়। ইউক্রেন রাশিয়ান ওয়ার, ওখানেও আমরা দেখেছি মূল্যবৃদ্ধি অনেক হয়েছিল, আস্তে আস্তে একটু কন্ট্রোলে আসছে, আবার শুরু হলো একটা নতুন ঘটনা। তো দিস ইজ হাউ বাংলাদেশ উইল বি এফেক্টেড। এবং এইসব ক্ষেত্রে বড় বড় পাওয়াররা এফেক্টেড হয় না, কারা এফেক্টেড হয়? ডেভেলপিং কান্ট্রিজ লাইক আস, আমাদের মতন দেশ এবং মানুষ। আমি একদম স্যার আপনাকে 30 সেকেন্ড একটু জানছি, এই মুহূর্তে কি বাংলাদেশের কোনো বিবৃতি দেওয়া বা এরকম কোনো কিছু করার সুযোগ আছে, বা সেটি কূটনৈতিকভাবে খুব ম্যাচিউরড আচরণ হবে নাকি চুপচাপ পরিস্থিতি দেখে যাওয়া হয়? না, নিশ্চয়ই। আমরা তো এর আগেও যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খারাপ হয়েছে তখন আমরা বিবৃতি দিয়েছি, এখনও বিবৃতি না দেওয়ার আমি কোনো কারণ দেখি। আমি তো মনে করি যে এখন খুব সুযোগ, মানে এটা দেওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ সময়, এবং এমনভাবে বলা যাতে আমরা যে চাই যেটা ঐক্য, সেই কথাটার উপর জোর দিয়ে বলা, এবং যে ইয়ের বিরুদ্ধে সবাই মিলে একসাথে, বিশেষ করে যে আমরা বলছি যে ওখানে গণহত্যা হচ্ছে, সেই গণহত্যার বিরুদ্ধে সবাই মিলে আমরা এক হয়ে দাঁড়াই। এটা আমাদের সবসময়কার পজিশন, এই পজিশনটাকে আমরা আবার রিইটারেট করার একটা বড় সময় এটা। জি, অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ, অনেক ধন্যবাদ জেনারেল মনিরুল ইসলাম আকন্দ, অনেক ধন্যবাদ ডক্টর সাবের আহমেদ চৌধুরী। দর্শক, আমাদের প্রত্যাশা কেবল মধ্যপ্রাচ্য নয়, সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক, এবং সেই শান্তির জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার সেগুলো বিশ্ব নেতৃবৃন্দ নিয়ে পৃথিবীর সকল নিরাপরাধ মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন সবাই।